প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের ময়নামতির চর এই কবিতা থেকে আমাদের এই কবিতার 126 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ কবিতা বুঝি, কবিতা লিখি, এগুলো নিয়ে আলোচনা করব। আর এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে আমাদের ছক পূরণ করে এই চ্যানেলটিতে। এই চ্যানেলটি তোমরা এখনই চট জলদি করে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের বইয়ের সমস্ত টিউটোরিয়াল তোমরা এখান থেকে একসাথেই পাচ্ছ। আমাদের বইয়ে তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের বইয়ের 126 পৃষ্ঠা, যেটা কবিতা বুঝি। কবিতাটা যে পড়া হয়েছে পূর্বের ক্লাসে আমি কবিতাটি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সেইটা দেখলে তোমরা কবিতাটি সুন্দর করে বুঝে যাবে। এই যে কবিতাটাতে তুমি বুঝতে পারছো, সেটি আমরা কিভাবে বুঝবো? সেজন্য তোমাদেরকে কি করতে হবে? দলে ভাগ হয়ে কবিতার উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। কবিতায় কি বলা হয়েছে সেগুলো দলভিত্তিক প্রশ্ন তৈরি করবে, একদল অপর দলকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে মূলত তোমাদের দলে বসে প্রশ্ন তৈরি করতে হবে, যে যে কয়টা প্রশ্ন তৈরি করতে পারো। তাহলে আমরা সেইটার একটা নমুনা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারি উত্তর হিসাবে। যেমন 126 পৃষ্ঠায় যেটা রয়েছে ময়নামতির, এখানে এই ধরনের প্রশ্ন হতে পারে। কমন যে প্রশ্নগুলো, ময়নামতির চর কবিতার লেখককে, এটি একটি কমন প্রশ্ন, এটি হবে। হ্যাঁ, এটি হচ্ছে বন্দে আলী মিয়া। তারপরে কবির উপরেও তোমরা অনেকগুলো প্রশ্ন করতে পারো। 2 নম্বর যেটা বলছে ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা করেছেন? একটি চরের বর্ণনা করেছেন। এই কবিতায় কী কী প্রাণী আছে? আমরা দেখেছি কুমির, খরশুলা মাছ, দাড়িকানা মাছ, তারপর গাংচিল, গরু, উকুন, বক, শালিক, বরাহ, এইরকম অনেকগুলো প্রাণীর নাম উল্লেখ করা আছে। চাষি কখন লাঙ্গল দিয়ে জমি চাষ করেন? হ্যাঁ, সে প্রতিদিন নিত্য বিহানে বলছিল, আমাদের কবিতায় বলছিল প্রতিদিন। নিত্য বিহানে মানে প্রতিদিন সকালে। ময়নামতির চরটি কেমন? আগাছায় ভরা এবং শুকনো। কুমিরেরা কীভাবে রোদ পায়? পাশাপাশি শুয়ে রোদ পায়। গাংচিল কীভাবে মাছ খায়? গাংচিল প্রথমে ছো মেরে মাছ শিকার করে, তারপর একের পর এক আষাঢ় দিয়ে মাছটাকে নিস্তেজ করে ফেলে, সবশেষে মাছটির মাথা, পেটি, লেজ ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা কিন্তু আমরা কবিতায় দেখেছি। 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কবিতায় উল্লেখিত গরুর পালের অবস্থা বর্ণনা করো। অর্থাৎ গরুর পাল আমরা দেখেছিলাম, দেখা যাচ্ছে কিছুটা দূরে এক পাল গরু এলোমেলো বিচরণ করছে। এরই মধ্যে 60গুলো দড়ি ছিঁড়ে স্বাধীনভাবে চলছে। কিছু গরু বসে বসে ঝিমাচ্ছে, কিছু গরু ঘাস খাচ্ছে, কিছু গরু শুয়ে শুয়ে জাবর কাটছে এবং নিঃশ্বাস ছাড়ছে। এটি ছিল। গোচর পাখিরা কি করছে? গোচর পাখিরা গরুর গায়ে থাকা উকুন এবং আঠালু পোকা যেগুলো থাকে সেগুলো টুকরে টুকরে খাচ্ছে এবং লেজ নাড়ছে তারা। এরপরে শালিক পাখি কি করছে? শালিক পাখির তো কোনো কাজ নাই, তার কাজ কি? তার কাজ হচ্ছে ঝগড়া করছে সে। আখের খামারে কারা পাহারা দিচ্ছে? নতুন চরের পলি মাটিতে কুলুই বুনছে যারা, তারাই রাতভর, এবং আখের ক্ষেত করছে যারা, তারাই রাতভর আখের খামার পাহারা দিচ্ছে। অর্থাৎ যাদের আখের ক্ষেত তাহারাই, এবং যারা কুলুই বুনছে, কুলুই বলে কলাই, এখানে শব্দটা হবে কলাই। কলাই বুনছে যারা, অর্থাৎ কলাই মানে মটরশুঁটি, ডাল জাতীয় একটা, সেটি যারা বুনছে। কবিতায় আখের ক্ষেত পাহারা দেওয়ার ক্ষেত্রে চাষিরা কোন পদ্ধতি অবলম্বন করছে? মানে তারা ঘরটা বানাইছে কিভাবে? পাহারা দিতে গিয়ে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করছে, তার উপরে বাখারি উপরে বিশালি সজ্জা বানিয়েছে, মানে খড় বিছিয়ে সজ্জা বানিয়েছে। প্রবল শীতের মধ্যেও মাঝখানে আগুনের মশাল জালে হাত দিয়ে তালি বাঁধিয়ে ক্ষেত পাহারা দিচ্ছে, অর্থাৎ হাত দিয়ে তালি দিচ্ছে, মশাল জ্বালাচ্ছে। রাতের বেলা পদ্মার ওপার থেকে শুকর এসে আখের ক্ষেত যাতে নষ্ট না করে তার জন্য তারা পাহারা দিচ্ছে। কবিতায় উল্লেখিত শুকরের পাল কোথা থেকে এবং কীভাবে আসে? মানে চরের ওপার থেকে পদ্মা নদী সাঁতরে আখের খেতে আসে তারা। শুকরের পাল আখের খেতে ঢুকে কি করে? আখ খায় এবং আখ নষ্ট করে। এই কবিতার প্রধান বিষয় কি? এটি ময়নামতির চরের প্রাত্যহিক চিত্র এবং এই চরকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রার একটা ছবি কবি সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। এটি ছিল আমাদের কবিতা বুঝি অংশের যে বিষয়গুলো রয়েছে সেটি। এরপরে দেখো তোমাদের বইতে আরেকটা জিনিস রয়েছে, 126 পৃষ্ঠায় সেটা রয়েছে যে বুঝে লিখি। এখন তোমাকে লিখতে বলছে। এখানে প্রশ্নোত্তরে আলোচনা করলাম আমরা। এখন এই কবিতাটি ময়নামতির চর কবিতা পড়ে কি বুঝলাম সেটা আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ লেখার দক্ষতা। তাহলে এটার একটি নমুনা উত্তর আমরা তোমাদের জন্য করে দিয়েছি।
সেটা তোমাদের সহযোগিতা প্রয়োজন হতে পারে। এটি হচ্ছে ময়নামতির চর, কবি বন্দে আলী মিয়া রচিত একটি শিশু সাহিত্য। এই কবিতায় কবি ময়নামতি নামক একটি চরের প্রতিদিনকার দৃশ্যপট তুলে ধরেছেন। পাশাপাশি এই চরকে ঘিরে মানুষের কাজকর্ম, তাদের দৈনন্দিন জীবনের ছবি এঁকেছেন। কবিতায় আমরা দেখতে পাই ময়নামতির চর শুকনো এবং আগাছায় ভরা। একসময় সেখানে প্রমত্তা নদী থাকলেও এখন শুকনো চর। এই চরের তীরেই প্রতিদিন সকালে চাষিরা লাঙ্গল দিয়ে জমি চাষ করে, মানে ওই যে বিষয়টা ওখানে সেটি তুলে ধরা হয়েছে। চরের এখানে সামান্য পানি রয়েছে, সেখানে বাস করে খরস্রোল মাছ, হ্যাঁ, এবং দাড়িকানা, দাড়ি মানে কি ডানকানা মাছ যেটাকে আমরা বলি, ঠিক আছে, ডানকানা মাছ। গাংচিল পাখিরা এই মাছগুলো খেয়ে জীবন ধারণ করে। রাখাল এই চরেই তার গরুর পাল চড়ায়। গরুগুলো যে যার মতো চরে ঘুরে বেড়ায়। গোচর পাখি এবং বক পাখির বক গরুর শরীর থেকে উকুন আর আঠালু পোকা ঠুকরিয়ে খায়। এভাবেই ময়নামতির চরে গড়ে উঠেছে চমৎকার এক জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য বলতে বোঝায় জীব, মানে বিভিন্ন প্রাণীর একসাথে যে বেড়ে ওঠা। হ্যাঁ, তবে শুধু পশু পাখি নয়, মানুষের জীবিকার জন্য কে কেন্দ্র করে এই চরে উঠেছে কলাই বুনেছে, আখ চাষ করেছে, বন্য শুকর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলো তারা সারা রাত পাহারা দিচ্ছে। এভাবেই ময়নামতির চর কবিতায় একটি বাস্তব দৃশ্য আমরা তুলে ধরতে পারি, যেখানে মানুষ এবং পশু পাখিদের একটি সহ অবস্থানের কথা সুন্দরভাবে কবি তুলে ধরেছেন। এইভাবে আমরা লিখতে পারি। এরপরে তোমাদের যেটি রয়েছে বইতে 126 পৃষ্ঠার পরে 127 পৃষ্ঠা বের করো। 127 পৃষ্ঠা, এখানে যেটা বলছে জীবনের সঙ্গে মিল খুঁজি। অর্থাৎ এই যে কবিতাটা যে আমরা পড়লাম, আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের কোনো না কোনো গ্রাম অঞ্চলে যে চর দেখা, চর তোমার দেখা কোনো চরের দৃশ্য, এবং সেইখানের যে জীববৈচিত্র্য, সেইখানের যে বিষয়গুলো থাকে, সেগুলো তোমরা জীবনের সাথে মিল খুঁজে পাও কিনা। অর্থাৎ এটার মধ্যে দিয়ে মূলত বোঝানো হয়েছে যে আমরা কবিতাটি পড়লাম, কবিতা পড়ে তারপর সেই কবিতার আলোকে আমরা তার বিষয়বস্তু লিখলাম। এখন আমাদের জীবনের সাথে এই যে পাঠের যে বিষয়টা, সেটাকে কিভাবে সংযোগ করবো আমরা, সেই জন্যই বলছে তুমি তোমার যে লেখার দক্ষতা সেটি বাড়ানোর জন্য তুমি জীবনের সাথে সম্পর্ক খুঁজে পেয়েছো এমন করে চরের কোনো বর্ণনা তুমি এখানে সুন্দর করে লিখবে, ঠিক আছে। সেটি ছিল মূলত আমাদের 127 পৃষ্ঠায়। এখানে আমরা একটা বিষয় এখানে তোমাদের জন্য তুলে ধরেছি, এটা তোমরা নমুনা হিসেবে নিতে পারো। জীবনের সঙ্গে সম্পর্ক যেটি রয়েছে সেটি এখানে মূলত একটি চরের বর্ণনা করা হয়েছে। এরকম চর কিন্তু আমরা অনেক দেখেছি, তাই না? আমাদের জীবনে এরকম চর তোমাদের আশেপাশে অনেক রয়েছে। এখানে একটি চর, বিখ্যাত একটি চর, সেটা হচ্ছে মনপুরা, যেটাকে আমরা বলছি মনপুরা। এটি ভোলা মনপুরা একটি উপজেলা। সেই উপজেলার যে চর, সেই চরের কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে চরে তরমুজ, আলু, পেঁয়াজ এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ক্ষেত পরিশ্রম করে তারা রাতে কুড়ে ঘরে বিশ্রাম নেয়। নদীর চরটি নিকটবর্তী হয়, মানুষের চরের নৌকায় যাতায়াত করে থাকে। এই চরে আখ চাষ চোখে না পড়লেও তরমুজের চাষ অনেক হয়, সেটি দেখা যায়। তাই কৃষকরা তরমুজ ক্ষেতের চারিদিকে সুউচ্চ বেড়া দিয়ে রাখেন, যাতে শূকর সেখানে প্রবেশ করতে না পারে। শুধু শূকরই না, নিরিবিলি নিস্তব্ধ এই চরে রাত হলেই বাড়ে চোরের উপদ্রব। তাই কৃষকরা রাত জেগে তাদের কষ্টের ফসল পাহারা দেয়। তবে আপাত দৃষ্টিতে চরের জীবনকে সুন্দর মনে হলে আসলে ঠিক তা নয়। এখানকার জীবন অনেক কঠিন। অর্থাৎ চরাঞ্চলে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন হয়। এক হচ্ছে তাদের যে যাতায়াতের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, নৌকায় তাদের জীবনযাপন করতে হয়, এবং তারা অনেক সময় তাদের উৎপাদিত ফসলের প্রকৃত মূল্যও পায় না, ঠিক আছে। এভাবে তুমি যে কোনো একটি চরের, তোমার দেখা একটি চরের বর্ণনা তুমি এখান থেকে তুলে ধরবে, অর্থাৎ জীবনের সাথে সম্পর্ক স্থাপন করা। এরপরে আমি তোমাদেরকে আবার বইতে নিয়ে যাই। বইতে পরের যে অংশটি রয়েছে 128 পৃষ্ঠায়, দেখো 128 পৃষ্ঠায় রয়েছে কবিতায় শব্দের পরিবর্তন। অর্থাৎ আমরা কিছু শব্দ দেখছি, সেগুলো সাধারণত মানে ওইভাবে আমরা দেখি না, কিন্তু কবি ছন্দ মিলাতে গিয়ে সেগুলো বলেছে। যেমন বিহানে বলেছেন, বিহানে মানে কি, এটার ভালো উচ্চারণটা কী হবে? প্রমিত উচ্চারণ হবে সকালে। ধরি মানে কি ধরে, আছাড়ি মানে কি আছাড় মেরে। এটি মানে কবিতা এই ধরনের লিখেছেন কবি ছন্দের মিল করার জন্য। তাই মানে সেটাতে ছিঁড়ে বিচেরিছে, হ্যাঁ,
বিচরিছে মানে কি বিচরণ করছে, হেতা সেতা এখানে সেখানে, কেহ কেউ, খেতেছে খাচ্ছে, ঠোক রিয়া ঠোকর মেরে, রচেছে রচনা করছে মানে তৈরি করছে, এখানে রচনা করছে বলতে এখানে হলো তৈরি করছে, পর মানে তারপর মানে তার উপর। এরপরে রয়েছে কবিতাকে গদ্যে রূপান্তর, অর্থাৎ একটা কবিতার থেকে এরকম বিবরণ তৈরি করা যায়। এই যে আমরা যে কবিতাটি এখানে দেখলাম, এটাকে আমরা গদ্যের মধ্যে রূপান্তর করে ফেলতে পারি। অর্থাৎ নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে, অন্য পারে রয়েছে বুড়ো বট গাছ, যেটা আমরা আলোচনা করে দিয়েছি, কিন্তু তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা নদীর চর, চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙ্গল চালায়, চরের এক পাশে কুমির রোদ পোহায়, নদীর কুল ঘেঁষে খরস্লো ও দাড়িকানা মাছ দল বেঁধে চলে, কাংচিল ছো দিয়ে মাছ ধরে ডালে এসে বসে। অর্থাৎ প্রত্যেকটা লাইনকে এখানে গদ্যে রূপান্তর করা হয়েছে। তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটাকে আষাঢ় মেনে নিস্তেজ করে এবং মাছটির মাথা লেট পেস একে একে ছিঁড়ে গিলে খায়। কিছু দূরে এক পাল গরু চরে বেড়ায়, একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক ওদিক ছুটে চলে, যার শিঙে মাটি মাখা। কোনো কোনো গরু মাথা নিচু করে ঝিময়, যেমন এই যে গরু এটা কিন্তু এখন এরকমই বানান, কিন্তু কবিতায় এভাবে লেখা হয়েছে। কেউ ঘাস খায়, কেউ শুয়ে শুয়ে জাবর কাটে, কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন ও আঠালু ঠুকরে ঠুকরে খায়, বক পাখিরা এদের সঙ্গী হয়। বক পাখিরা কি অংশীদার তাদের। আর শালিক পাখি শুধু কী করে, কিচির মিচির করে, ঝগড়া করে। নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কলাই বুনছে, তারা এখন সারা রাত ধরে আখের ক্ষেত পাহারা দেয়। হ্যাঁ, কৃষকেরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার উপরে ঘর বেঁধেছে, বাঁশের চাটাইয়ের উপর বিচালি বিছিয়ে পাতা হয়েছে বিছানা। শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালায়, ঠকঠকি নেড়ে, ঠকঠকি বলতে কি পাথর, এক ধরনের পাথর, সেই ঠকঠক করে, ঠকঠক করলে শব্দ হয় করে, আর হাততালি দেয়। তাতে কি হবে, যদি কেউ আসে তারা দূরে চলে যাবে। তাই আমরা এখনও জেগে আছি, ঘুমিয়ে নাই, আমরা এখন জেগে আছি, ঠকঠকি দেয়। পদ্মার নদীর উপর থেকে বুনো শুকর এসে নদীর এপারে এসে রোজ আখ খায়, আখের ক্ষেত নষ্ট করে। তাহলে পুরো কবিতাটাকে এইভাবে গদ্যে রূপান্তর করা হতে পারে। তো এভাবেও আমাদের কবিতাকে কিভাবে গদ্যে রূপান্তর করে, অর্থাৎ তোমার লেখনির দক্ষতা, কবিতাকে গদ্যে রূপান্তর করা বা গদ্যকে কবিতায় রূপান্তর করা, এরকম হতে পারে। তাহলে এই ছিল মূলত আমাদের ময়নামতির চর কবিতার থেকে আলোচনা। আশা করছি পুরো কবিতাটা দুটো টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হয়েছে। দুটো টিউটোরিয়াল দেখলে পুরো কবিতা সম্পর্কে তুমি অনেকটাই ধারণা পেয়ে যাবে। পরের টিউটোরিয়ালে কথা হবে, সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা থাকলো।